আসসালামু আলাইকুম। আ আমরা জানি যে ২০২৫ সালে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, যেটা দেওয়ানি কার্যবিধি নামে পরিচিত, এটা সংশোধিত হয়েছে। তো দেখা যাক কোন জায়গায় সংশোধিত হয়েছে। প্রথমত ধারা ২৬ এ বলা হয়েছে যে আমরা ধারা ২৬ অনুযায়ী জানতাম প্রতিটি আর্জি দাখিল করতে হবে প্রথমত। এখন ধারা ২৬ এর সংশোধনী এসেছে যে প্রতিটি আর্জিতে এফিডেভিট করতে হবে। অর্থাৎ একটা হলফনামা দিতে হবে। ধারা ২৬ অনুযায়ী প্রতিটি আর্জির সাথে একটি হলফনামা যুক্ত করতে হবে। এরপরে দ্বিতীয়ত সংশোধনী আছে ধারা ৩৫ এর এ। ৩৫ এর এ অনুযায়ী মিথ্যা, বিরক্তিকর বা হয়রানিমূলক দাবির কারণে যদি কেউ মিথ্যা, হয়রানিকর কোনো মামলা দায়ের করে, তাহলে পূর্বে ছিল ২০,০০০ টাকা ক্ষতিপূরণের বিধান, এবং এখন সেই ২০,০০০ টাকার ক্ষতিপূরণের বিধানটি বাড়িয়ে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের বিধান করা হয়েছে। এরপর আসে ধারা ৫৬। ধারা ৫৬ অনুযায়ী অর্থের মোকদ্দমায়, যেগুলো আর্থিক মোকদ্দমা, অর্থ প্রদানের মোকদ্দমা, অর্থ নেওয়ার মোকদ্দমা, সেই মোকদ্দমাগুলোতে আগে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যেত না। তো এখন মহিলাকে গ্রেপ্তার করা যাবে, তবে শর্ত থাকে যে বৃদ্ধ, দুর্বল, গর্ভবতী এবং দুগ্ধ পান করে যে মহিলারা, তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। এরপরে আমরা দেখতে পাই যে ধারা ৫৭ যে ছিল, সেই ধারা ৫৭টা বিলুপ্ত করা হয়েছে। এরপর ধারা ৫৮ কিছু সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনীতে বলা হয়েছে আটকের জন্য আবেদনকারী ব্যক্তি খোরপোশ দেবে। এই বিধানটা ছিল ধারা ৫৮-তে। অর্থাৎ দেওয়ানি মামলায় কেউ যদি আটক হয়, তাহলে যে বিপরীত পক্ষ অর্থাৎ বাদী পক্ষ সেই তার জেলের যে খোরপোশে, সেই বিধানটা ছিল। এই বিধানটা ২০২৫ সালে বাতিল করা হয়েছে। এরপরে বাতিল করা হচ্ছে ধারা ৯৪ এ। কোনো ডিক্রি বা অর্ডার সঠিকভাবে যে জারির বিষয়টা, আমরা জানি যে আবার যখন ডিক্রি হয়েছে, ডিক্রি জারির জন্য আবার নতুন করে মামলা করতে হবে। ডিক্রি জারি হলে অনেকে আমাদের জমি বা অস্থায়ী সম্পত্তি সেগুলো প্রদান করতে গাফিলতি করত। তো এখন ডিক্রি জারির জন্য আপনি দুইটি পদ্ধতি বের করে দিয়েছে। একটা এক্সিকিউটিভ অথরিটি আমাদের ডিক্রি জারি করে দেবে, অথবা আইন প্রয়োগকারী অথরিটি অর্থাৎ ল এনফোর্সমেন্ট অথরিটি। এই দুইটা অথরিটি আমাদের ডিক্রি জারি করতে সহযোগিতা করে। অর্থাৎ কোনো ডিক্রি বা অর্ডার সঠিকভাবে জারির জন্য কোর্ট যাদের নির্দেশ দিতে পারে, এমন কোনো ব্যক্তিকে সাহায্য করার জন্য যিনি ডিক্রি বা অর্ডার জারি করার জন্য নির্দেশ পেয়েছেন। অর্থাৎ কোর্ট ওই নির্বাহী অথরিটি অথবা আইন প্রয়োগকারী অথরিটিকে নির্দেশ দিবেন যে তুমি গিয়ে এই ডিক্রিটা জারি করে দাও। তো এখানে এই সেকশনগুলোর পরিবর্তন। এরপরে কিছু অর্ডার পরিবর্তন এসেছে। অর্ডার ৫-এ একটা পরিবর্তন এসেছে, অর্থাৎ সমন। সমনে সেই আদিকাল থেকে যে নীতিটা ছিল যে চিঠির মাধ্যমে, ওই ডাকযোগে, এই টাইপের কিছু নীতি ছিল। তো এখন কিছু পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলো হলো SMS এর মাধ্যমে আমরা সমন জারি করতে পারবো। এরপরে ভয়েস কল, যেটা আমরা ফোন কল বলি, সেই ফোন কল, এটার মাধ্যমে আমরা সমন জারি করতে পারবো। তবে ইনস্ট্যান্ট কিছু মেসেজিং সার্ভিস আছে। SMS বলা যায় এক ধরনের SMS, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, এর মাধ্যমে আমরা সমন জারি করতে পারবো। এরপর আছে ফ্যাক্স বা ইমেইলের মাধ্যমে আমরা সমনটি জারি করতে পারবো। এরপর একটা পরিবর্তন এসেছে যে অর্ডার ৭-এর রুল ১-এ বাদীর নাম, আমাদের আর্জির সময় বাদীর নাম, বয়স, এসব লিখতে হতো। এখন বাদীর নাম, বসবাসের জায়গা, এইগুলোর সাথে বাদীর পিতার নাম, গ্রাম, এইগুলোর সাথে লিখতে হবে। বাদীর মোবাইল নম্বর লিখতে হবে, NID নাম্বারটা লিখতে হবে, এবং যদি ইমেইল থাকে তাহলে ইমেইলটা ওই আর্জির সাথে, আর্জির যে কপিটা আছে সেই আর্জির কপিতে যুক্ত করতে হবে। এরপর আরেকটা পরিবর্তন এসেছে ধারা ৯-এ। ধারা ৯-এর পরিবর্তনটা হচ্ছে একজন বিবাদীর একতরফা ডিক্রি। মাঝে মাঝে আমাদের হয় কি যে বাদী উপস্থিত হচ্ছে, বিবাদী উপস্থিত হচ্ছে না, তখন আমাদের কোর্ট একতরফা ডিক্রি দিয়ে দেয়। তো এখন এই অনেক সময় একতরফা ডিক্রি রদ করতে হয়, যে আমি আসতে পারিনি, কেন আসতে পারি নাই, এটা অনেকে আসতে পারে না, বা বিভিন্ন কারণে কোর্টের তারিখ পিছানোর জন্য আবার একতরফা রদের একটা ডিক্রি করে। তো এই একতরফা ডিক্রি রদ করতে 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 অনেক সময় লাগে। অনেক সময় এই আবার রদ করে, এও আবার রদ করে, এরকম করতে সময় লাগে। কিন্তু এই জিনিসটা এখন থেকে একবার করে হবে। জাস্ট একবার একজন বিবাদীর একতরফা ডিক্রি একবারই বাতিল করতে পারবে। এরপর আসে প্রত্যেক পক্ষ চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া মুলতবি হয় মোট 4টি। আগে ছিল, এই বিধানটা ছিল হচ্ছে 6টি। এখন কিভাবে এই জিনিসটা কি একটু দেখি। প্রত্যেক পক্ষ চূড়ান্ত শুনানি, যখন মামলার চলমান, তার চূড়ান্ত শুনানির আগে আমরা অনেক সময় চাই যে আমরা আমাদের আরেকটা ডেট দেন। তো এখন আমরা চূড়ান্ত শুনানির পূর্বে আমরা ডেট পেতাম যে
আগামী ডেট দেন, আজকে হলো না, আগামী ডেট দেন। তো আগে এই বিষয়টা ছিল 6টা, চূড়ান্ত শুনানির পূর্বে খরচ বাদে 6বার আমরা এই ডেটটা পেতে পারতাম। এখন সেই যে ডেটটা নেমে এসেছে 4টায়। এর খরচ ছাড়া 4টা ডেট আমরা বদলাতে পারবো, এবং যদি খরচ দিই 200 থেকে 1000 টাকা যদি খরচ দিই, তাহলে সেই ডেটটা আমরা আরও 3বার বাড়াতে পারবো। এবং যখন মেন শুনানিটা হবে, চূড়ান্ত শুনানিটা চলবে, চূড়ান্ত শুনানির সময় ওই ডেটটা আমরা খরচ বাদে কোনো ডেট পাবো না। যদি খরচ দেই 200 থেকে 1000 টাকা খরচ দেই, তাহলে আমরা আরও 3টা ডেট পাবো। অর্থাৎ আগে যেই জায়গাটা ছিল 9টি, সেখানে কমে আসছে, সবগুলোই কমে আসছে। এরপরে আসে আমাদের অর্ডার 18/4A। আর্জি বা লিখিত জবাবে দেওয়া হয় কিছু জিনিস আবার এক্সট্রা দেওয়া হয়েছে। কি কি দিতে হবে আর্জি বা লিখিত জবাবে, কি কি দিতে হবে? ওরালি, যেগুলো মৌখিকভাবে, ওরালি সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নেই। আগে আমাদের ওরালি কিছু সাক্ষ্য দিতে হতো, ওই জজ সাহেব শুনতো যে এই না তাই। তো ওরালি যেই বিষয়গুলো আমাদের দিতে হতো, সেই বিষয়গুলো এখন আর দিতে হবে না। সেই বিষয়গুলো হলফনামার মাধ্যমে সাক্ষ্য দিতে হবে। হলফনামাটি, যেই হলফনামে এক পক্ষ নিলাম, সেই হলফনামাটা আবার আরেক পক্ষকে আমাদের দিতে হবে, যে আমি এইটুকু বলেছি, আপনার কাছে দিলাম, এইভাবে হলফনামা দিতে হবে। হলফনামার সাথে কোনো দলিল থাকলে তার গ্রহণযোগ্যতা, সেই দলিলকে আদালত গ্রহণ করবে কি করবে না, সেইটা আদালতের উপর নির্ভর করবে। এরপর আরেকটা বিষয় আমাদের পরিবর্তন হয়েছে, অর্ডার 18 রুল 20 পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা হচ্ছে দৈনন্দিন কার্যতালিকায় দৈনিক কয়টা মামলা কোর্ট দেখবে। দৈনন্দিন কার্যতালিকায় আগে 5টা মামলা দেখতে পারতাম মাত্র, সেইটা এখন 10টা। দৈনন্দিন কার্যতালিকায় মামলা থাকবে 10টা। চূড়ান্ত শুনানির পর্যায়ে চূড়ান্ত শুনানি হবে সেরকম মামলা থাকবে 200টা, আগে ছিল 100টা। এবং চূড়ান্ত শুনানির পর্যায়ে মামলার সংখ্যা 140-এর নিচে নেমে আসলে, 140-এর নিচে যখন নেমে আসবে, তখন অতিরিক্ত ওই 200টা পূরণ করার জন্য অতিরিক্ত মামলা গ্রহণ করতে হবে। আগে ছিল 70টা, 70 থেকে 100তে যেত, এখন 140 থেকে 200তে যাচ্ছে। তাহলে আমাদের মামলার যে জটটা, সেই জটটা আমাদের দ্রুতই খুলে আসবে। এখন কিছু স্পেশাল প্রভিশন, ধারা 21, স্পেশাল প্রভিশন ফর অর এক্সিকিউশন অফ এ ডিক্রি ফর পেমেন্ট অফ মানি, মানে অর্থের বিষয় আসে। ডিক্রির বিষয়টা যখন আর্থিক বিষয়, তখন কি হচ্ছে দেখি, ডিক্রিদার আবেদন করবে। ডিক্রিদার মানে আমি ডিক্রি পেয়েছি আদালত থেকে, ডিক্রি দায়ীকে অপরিশোধিত তথ্য, মানে ডিক্রি পেয়েছি আমি অর্থের বিষয়ে, সেই অর্থের বেশ 6 মাসের বেশি সময়ের জন্য দেওয়ানি কারাগারে আটক রাখা যায় না। মানে আমি আমার বিবাদী পক্ষকে দেওয়ানি কারাগারে, সে আমার টাকা দিচ্ছে না, আমি তাকে 6 মাসের বেশি কারাগারে আটক রাখতে পারবো না। এরপরে এক্ষেত্রে তার থাকা খাওয়ার যে খরচটা, দেওয়ানি কারাগারে থাকা খাওয়ার খরচটা, সেই খরচটা দেবে হচ্ছে সরকার। আগে ওই যে ডিক্রি দায়, যার পক্ষে রায় হয়েছে, সে হচ্ছে ওই টাকাটা দিত, এখন সেই টাকাটা দেবে সরকার। ডিক্রি দায় মানে আমি যদি, যে ডিক্রি পেয়েছে, ডিক্রি দায় যদি যার বিরুদ্ধে ডিক্রি দেয়, সে মাইনর, আনসাউন্ড মাইন্ড বা ইনসল, মানে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি হয়, তাহলে তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না। কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়ার পর, যদি কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া অর্থের মোকদ্দমা, দেখেন অর্থের মোকদ্দমা, অন্য কোনো মোকদ্দমা, অর্থের মোকদ্দমায় যদি তাকে কারাগারে যাওয়ার আদেশ দিই, তাহলে ডিক্রি দায়ীকে ডিক্রিকৃত মূল্যের 25% আদালতে জমা দিতে হবে। 25% আদালতে জমা দিল। বাকি যে অর্থ আছে তা 60 দিনের মধ্যে পরিশোধিত করবেন। আপনার 25% প্রথমে জমা দিল, বাকি যে অর্থটা আছে সে অর্থটা বাকি যে পরবর্তী 60 দিন, সে 60 দিনের মধ্যে দেবে। যদি বন্ড অনুযায়ী কার্য সম্পাদন করতে না পারে, তবে পুনরায় তাকে কারাগারে প্রেরণ করা যাবে। মানে একবার যদি 6 মাস কারাগারে থেকে যায়, তাহলে আবার যে টাকা দেয়নি, এই জন্য আরও 6 মাস আমি আবার কারাগারে রাখবো, এরকম না। ওই 6 মাস যদি কারাগারে থাকে, বাকি পরবর্তীতে আর কারাগারে রাখা যাবে না। এই 6 মাসের পুরোটা সময় সিভিল প্রিজনে থাকলে তাকে কারাগারে দেওয়া যাবে না, অর্থাৎ কারাগারে তাকে আর পাঠানো যাবে না। এরপর পরিবর্তিত হয়েছে রুল 104, ডিক্রি জারির পর আলাদা করে জারি মামলা করতে হবে না। অর্থাৎ আগে ডিক্রি দিলাম, একটা ডিক্রি দেওয়ার পরে আবার জারি মামলা করতে হয়। ডিক্রি জারি মামলা ওই 3 বছরের ভিতরে, 12 বছরের ভিতরে ডিক্রি জারি মামলা করতে হয়। তো এখন আর ডিক্রি কোনো জারি মামলা করতে হবে না, মামলার জট ওইভাবে কমে আসবে। তো এইগুলোই ছিল 2025 সালের মামলার সংশোধনী। মামলার এই 2025 সালের সংশোধনী মতে আমাদের মামলার যে জটগুলো আছে, জটগুলো দ্রুতই খুলে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।